হ্যালো বন্ধুরা, আমাদের হৃদয় ছোঁয়া চ্যানেল ডায়েরিটিতে আপনাদের স্বাগত। আমাদের এই চ্যানেলটিতে নিত্য নতুন স্বাদের ভিন্ন ভিন্ন গল্প পেতে এবং শুনতে আমাদের হৃদয় ছোঁয়া চ্যানেল ডায়েরিটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। জানি না কোন রাক্ষসের সাথে আমার বিয়ে দিয়ে আমার গলায় ঝুলিয়ে দিল। হায় আমার কপাল। হ্যাঁ মিস্টার, রাক্ষস কাকে বলছেন? আর এই কাজটা না মোটেও ঠিক করেন নাই। এই যে ফুল টুল দিয়ে সাজানো, আমার এই ফুলে অ্যালার্জি আছে। আমার কোনো শখ নেই এই ফুলের মধ্যে বসে থাকার। এই যে আমার কোনো শখ নাই তোমার জন্য ফুল দিয়ে সাজানোর। আমার সাধ্য হতো যদি আমি তোমার জন্য ফুল না কাঁটা দিয়ে ঘর সাজাতাম, বুঝলে মেয়ে? আর তাছাড়া এই যে ঢং করা বন্ধ করো, এইসব ফুল আর্টিফিশিয়াল, তাই ঢং করা বন্ধ করো। নকল ফুল? তো আমার বারবার হাঁচি কেন আসছে? কারণ ঢঙের কোনো ওষুধ নাই, সেই জন্য। নিজের পকেট থেকে একটি বক্স বের করে, তার থেকে বের করে খুব সুন্দর দুটি পায়েল। পায়েল দুটো সামনে ঝুলাতে ঝুলাতে বলে, বাই দ্য ওয়ে, মা বলেছিল নতুন বউয়ের মুখ দেখলে কিছু দিতে হয়। কি সুন্দর এইগুলো, তোমাকে দেওয়া যাবে না। এইগুলো আমি আমার পছন্দের বউ যে হবে তাকে দেওয়ার জন্য খুব যত্ন করে রেখে দেব। ও আচ্ছা, তবে ওই পেতনিটাকেই বিয়ে করতেন, আমাকে কেন বিয়ে করতে গেলেন? ও নিশ্চয়ই ছাকা দিয়েছে। আর দিবেই তো, আপনার মতো এই ঝামেলাটাকে কে ঝুলবে? কি এই ঝামেলা কাকে বলছেন? শুধুমাত্র মায়ের কথায় ফেঁসে গেছি। তা না হলে আপনার মতো মেয়েকে কে বিয়ে করে? তাছাড়া আপনার মতো মেয়ের চেহারা দেখার ইচ্ছেও আমার ছিল না। ও আচ্ছা, আপনি আমার এতটা কাছে এসে কেন বসছেন? যান, দূরে যান, আর দূরে যেয়ে বসেন। ও ম্যাডাম, এটা না আমার বেড, আমার রুম, আমি কেন যাব? তোমার মন চাই তো তুমি যাও। শুক্রিয়া করো যে তোমাকে আমি বিয়ে করেছি। ও হ্যালো মিস্টার, এই তো ভুল করেছেন। আমাকে যদি আপনি বিয়ে না করতেন তাহলে তো আমি ওই সানিকেই বিয়ে করতাম। উফ, আপনার জন্য আমার সেটাও হলো না। ফর ইউ কাইন্ড ইনফরমেশন, আমি না ওই সানিকেই ভালোবাসি, ওকেই বিয়ে করব। ও ম্যাডাম, আপনিও শোনেন, আমিও একজনকে ভালোবাসি, ফারা নাম তার, আর ওকেই বিয়ে করব। আর হ্যাঁ, ডয়ারে ওষুধ আছে, খেয়ে নেবেন, হাঁচি বন্ধ হয়ে যাবে। আরেকটা কথা, আমি চেঞ্জ করতে গেলাম, ততক্ষণ বের হবেন না যতক্ষণ আমি না বলি। আরেকটা কথা, এই বেডের আশেপাশেও আসবেন না, আর আমার দিকে তো ভুলেও তাকাবেন না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তারপর চলে যায় অনুভব। ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখে তুবা ঘুমোচ্ছে। সেই দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলতে থাকে, ওয়াও, মানতে হয় তুমি অনেক সুন্দর, কিন্তু মুখ দিয়ে যখন কথা বের হয় মনে হয় কাছের মতো ধারালো, কেচড় কেচড় করে কাটতেই থাকে। কিন্তু আমার চোখ যে এই মেয়ের দিক থেকে সত্যিই সরতে চাইছে না কেন? আরে অনুভব, চোখ সরিয়ে নে, নয়তো মহারানী জেগে গেলে তোর 12টা বাজিয়ে দেবে। কে জানে কোন শানি তার মনের মধ্যে বাস করছে। তুবা হঠাৎই জেগে উঠে এইভাবে অনুভবকে তাকিয়ে থাকতে দেখেই চৌড়ে উঠে বসে। এই মিস্টার, লজ্জা করে না একটা মেয়ের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকতে? ও হ্যালো ম্যাডাম, আমি আপনার দিকে না, ওই বালিশের দিকে তাকিয়েছিলাম। কোনো লাভ নেই, এই বেডের কোনো কিচ্ছু ওখানে যাবে না, একটা কিছুও না। কেন, কি কারণে আসবে না? আমার রুম, আমার বেড, আমার সব কিছু, আর আমার সাথে কিছু শেয়ার করবে না বলে কি এই মেয়ে? খবরদার, একদম সোফায় যে বসেন, এখানকার কোনো কিছু ওখানে যাবে না। আর বেশি কিছু বললে আমি এখন চিৎকার শুরু করব। ফাজিল মেয়ে, তোমাকে দেখে নেবো আমি। বলে সে সোফায় চলে যায়। তখনই তুবা বলে, ও হ্যালো, ফাজিল কাকে বলছেন? সোফায় শুয়ে ইচ্ছে করেই নাক ডাকতে থাকে অনুভব, তাও আবার বেশ জোরে জোরে। যেখানে একটু শব্দ হলেই তুবা ঘুমাতে পারে না, সেখানে এই লোক এত জোরে জোরে নাক ডাকছে। তারাও, তুমি আমাকে জ্বালাচ্ছ এত জোরে জোরে নাক ডেকে।
তোমার নাক ডাকা আমি বন্ধ করছি। ইচ্ছে করেই আমার ঘুমটা নষ্ট করছো। মনে করেছো আমি কিছু বুঝি না, তাই না? বলেই সে এদিক সেদিক কিছু খুঁজতে থাকে। তারপর তার চোখে পড়ে ড্রেসিং টেবিলের উপরে কাপড় রোদ দেওয়ার ক্লিপ। তুবা ওই ক্লিপটা নিয়ে অনুভবের নাকে লাগিয়ে দেয়। তখনই ধরফরিয়ে ওঠে অনুভব। নাক থেকে ক্লিপটা খুলে বলে, ওরে, আমাকে মেরে ফেললো রে! কি ডাকাত মেয়ে রে বাবা! আরে, কে কোথায় আছো? এই ডাকাত মেয়েকে আমার থেকে সরাও। এ আমাকে মেরে ফেলবে। কালকের খবরের কাগজে ইয়া বড় বড় করে লেখা হবে, বাসর রাতে বইয়ের নম, স্বামী নিহত। এই দাঁড়ান দাঁড়ান, বলেন নবস্বামী মানে কি? এই মেয়ে বিয়ের রাতে বউকে যদি নববধূ বলে, তবে ছেলেদেরকে নবস্বামী বলবে না কেন? ও আচ্ছা, লজিক তো ভালোই জানেন। হ্যাঁ, তারপরে বলেন। বিস্তারিত। কাপড় রোদ দেওয়ার ক্লিপ নাকে দিয়ে দম বন্ধ করে স্বামীকে নিহত করেছে নববধূ। তো কারণটা কি লেখা থাকবে? অনুভব তুবার মুখের দিকে তাকিয়ে অসহায় ফেস করে বলে, সেটা তো জানি না। ও আচ্ছা, সেটা জানবেন কি করে? কারণ সেটা তো নিজের, এই জন্যেই ভুলে গেছেন। ও মিস্টার, অত জোরে জোরে কেন নাক ডাকছিলেন? আপনার ভাগ্য ভালো যে আমার হাতের কাছে কোনো ছুরি ছিল না। ছুরি, কাঁচি, ব্লেড কিছু থাকলে তখনই আমি আপনার নাকটা কেটে দিতাম, বুঝতে পেরেছেন? একবার যদি শুধু আপনার নাক ডাকার একটু শব্দ পাই, তবে আপনার নাক তো যাবেই যাবে, সাথে আমি আপনার। বলো, শেষ করো কি আমার। তুবা মুখটা ভেঙচি দিয়ে কম্বলটা গায়ে দিয়ে চুপচাপ চোখ বন্ধ করে ফেলে। অনুভব তুবার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে সোফায় শুয়ে পড়ে। সকাল হতেই খুব জোরে জোরে দরজা ধাক্কাতে থাকে কেউ একজন। 2-3 বার ধাক্কা দেওয়ার পরেও যখন ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই, তখন সে কান পেতে দরজার মধ্যে কিছু শোনার চেষ্টা করে। আর তখনই ধরফরিয়ে যে ভিতরে পড়ে। ধারাম করে শব্দ হওয়াতে অনুভব সোফা থেকে উঠে চোখ ডলতে ডলতে বলে, এই বোম বাস্ট হলো কোথায়? তখনই তাকিয়ে দেখে সামনে মেঝের মধ্যে পড়ে আছে রাবেয়া। রাবেয়া হচ্ছে অনুভবদের বাড়ির খুব পুরনো কাজের মেয়ে, যার নাকি সবসময় বাড়িয়ে বাড়িয়ে কথা বলার অভ্যেসটা খুব বেশি। রাবেয়া মেঝে থেকেই অনুভবের দিকে তাকিয়ে বলে, ভাইজান, আপনি এই সোফার মধ্যে কি করতেছেন? ভাবি খাটের মধ্যে, আর আপনি সোফার মধ্যে, এটা কেন? অনুভব রাবেয়ার দিকে তাকিয়ে বলে, আগে তুই বল, তুই এই মেজের মধ্যে কেন? তুই মেজের মধ্যে কি করছিস? না মানে ভাইজান, খালাম নাই আপনা ঘরে ডাকতে পাঠাইছিল। আমি কয়বার দরজার ভিতর নক করলাম, আপনা ঘরে কোনো সারা শব্দ নাই, তাই আমি দরজার মধ্যে কান লাগায় শুনতেছিলাম ভিতরে আসলে কি হইতেছে। আপনারা মনে হয় কালকা রাতে দরজায় সিটকানি ভিতর থেকে লাগাইতে ভুইলা গেছেন, এর জন্যই তো আমি ধরাম করে মেঝেতে পইরা গেলাম। আমার কোমরটা। তার আগে কন তো ভাইজান, আপনি সোফার মধ্যে, ভাবিজান খাটের মধ্যে, এটা কেন? অনুভব রাবেয়াকে ধমক দিয়ে বলে, এত কথা তোর কেন জানতে হবে? যা তুই। আমি না জানলে চলবো? তাই আমি কিন্তু কাউকে কিছু কমু না। তাই ভাবিজানরে ডাইকা দেন, আর আপনারা তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসেন, খালাম মায়ে তাড়াতাড়ি যাইতে বলছে। বলেই রাবেয়া নিচে চলে যায়। এইদিকে রাবেয়ার চেঁচামেচি আর অনুভবের কথা শুনে ঘুম থেকে উঠে বসে চোখ মুছতে মুছতে তুবা বলতে থাকে, এত চেঁচামেচি কিসের সকালবেলায়? দিল আমার ঘুমটা নষ্ট করে। আমি একটু আরাম করে ঘুমাচ্ছিলাম। অনুভব তুবার মুখের দিকে তাকিয়ে বলে, আরামের ঘুম হারাম করে এখন সুন্দর মতো ফ্রেশ হয়ে নিচে চলুন, মা ডাকছে। তা না হয়তো কিন্তু খবর করে ছেড়ে দেবে। সকাল হয়ে গেছে, কখন হলো? সকাল হয়নি ম্যাডাম, অলরেডি 9টা বেজে গেছে। আর কখন হয়েছে সেটা আপনাকে আপনার শাশুড়ি দেখাবে। ফ্রেশ হয়ে নিচে চলুন, তারপর। বলেই অনুভব ওয়াশরুমে চলে যায়। তুবা খাটের উপরে বসে চোখ মুছতে মুছতে বলে, ও গড, 9টা বাজে। কি করব এখন? কাল তো সবাই পই পই করে বলে দিয়েছিল খুব ভোরে ঘুম থেকে উঠে যেতে। কি করব আমি, আমার যদি ঘুম না ভাঙে? বলেই সে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। যেই দেখে ওয়াশরুমের দরজা বন্ধ, তখনই সে ওয়াশরুমের দরজায় টোকা দিতে শুরু করে। ভেতর থেকে অনুভব চেঁচিয়ে বলে, এই কে? এমনভাবে দরজা কেন ধাক্কাচ্ছ? তখনই তুবা রেগে গিয়ে বলে, এই যে মিস্টার, সে কখন ওয়াশরুমে গেলেন?
এখনও বের হচ্ছেন না কেন? যদি আজকে সারাদিন আপনার ওয়াশরুমের ভিতরে থাকার চিন্তাভাবনা আছে নাকি? তাড়াতাড়ি বের হন বলছি। এই গুন্ডি মেয়ে, এতক্ষণ খবর ছিল না? হ্যাঁ, পরে পরে ঘুমাবে। আর এখন আমি যেই ওয়াশরুমে আসলাম, আর এখন তোমার প্রয়োজন পড়েছে। দাঁড়িয়ে থাকো, আমি বের হব, তারপর আসবে। এখন বের হন বলছি, নয়তো আমি দরজা ভেঙে তারপরে ভিতরে আসবো। আর নয়তো চেঁচামেচি শুরু করব, তখন সবাই উপরে চলে আসবে। অনুভব টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে বের হয় আর বলে, অসভ্য ফাজিল গুন্ডি মেয়ে কোথাকার। তখনই যেন তুবার মেজাজ গরম হয়ে যায়। তুবা তেড়ে এসে অনুভবের সামনে দাঁড়িয়ে কোমরে এক হাত দিয়ে আরেক হাত অনুভবের বুকে মধ্যে ধাক্কা দিয়ে বলে, এই যে মিস্টার, বলি আপনি কোন সাহসে আমাকে গুন্ডি মেয়ে বলছেন? অনুভব তখন তুবার হাতটা চেপে ধরে বলে, এই আমার বুকের মধ্যে হাত দিয়ে কথা বলছো এই সাহসে? তখনই তুবা থতমত খেয়ে লজ্জা পেয়ে ওয়াশরুমে চলে যায়। অনুভব মনে মনে বলে, গুন্ডি হও আর যাই হও, লজ্জা পেলে কিন্তু তোমাকে বেশ ভালোই লাগে। নিচে ডাইনিং টেবিলে অপেক্ষা করছিল সবাই, আর তখনই ওরা সিঁড়ি বেয়ে নামছে। সবাই ওদের দিকে তাকিয়েই বলে ওঠে, চলে এসেছে নববরবধূ। টেবিলের কাছে আসতেই চেয়ার থেকে ফেন্সি বলে ওঠে, নতুন বউ সকাল সকাল টেবিলে আসার কথা, সেখানে বেলা বাজে 9:30। এখনো কি পরে পরে ঘুমাচ্ছিলে নাকি? তোমাকে কি কেউ বলেনি যে শ্বশুরবাড়িতে নতুন বউদের সকাল সকাল উঠে রেডি হয়ে নিচে আসতে হয়? আর তখনই অনুভবের মা ফারিয়া জামান ফেন্সির দিকে তাকিয়ে বলে, বুড়ো মানুষের মতো কথা বলছো কেন? তুমি ছোটদের মতো চুপ থাকো। মামিমা, আমি তো জাস্ট সত্যি কথাটাই বলেছিলাম। বাড়ির বউ এত দেরি করে টেবিলে আসলে? তখনই ফেন্সির সাথে সাথে ফেন্সির মা ডায়না বলে, ভাবি, তুমি ওকে চুপ করাচ্ছ কেন? ও তো ভুল কিছু বলেনি। আমারও তো একই কথা। নতুন বউ সকাল সকাল নিচে চলে আসবে, তা না করে এত বেলা পর্যন্ত পড়ে পড়ে ঘুমালে ব্যাপারটা কেমন দেখায় না? তখনই ফারিয়া জামান বলেন, আমার ছেলের বউ, আমি যেখানে কিছু বলছি না সেখানে তোমরা কেন এত কথা বলছো? ও আমার ছেলের বউ না, ও আমার মেয়ে। তাই আমার মেয়ে কখন ঘুম থেকে উঠবে আর কখন নিচে আসবে সেটা না হয় আমাকেই বুঝতে দাও। তখনই দুই মা মেয়ে মুখ ভেঙচি দিয়ে খাবার খেতে শুরু করে। আর ফেন্সি রাগে মুখটা লাল করে মনে মনে বলতে থাকে, ইস রে, যত সব ঢং! আমিও দেখব অনুভবের সাথে এই মেয়ে কতদিন সংসার করে। কারণ অনুভবকে আমি সেই ছোটবেলা থেকে পছন্দ করি। অনুভব শুধুই আমার হওয়ার কথা ছিল, আর কারো না। যেভাবেই হোক আমি তো অনুভবকে আমার করেই ছাড়বো। আসলে ফেন্সি হচ্ছে অনুভবের ফুফাতো বোন। ফেন্সি আর তার মা এতদিন আমেরিকাতেই ছিল, 4 মাস যাবৎ বাংলাদেশে এসেছে। অনুভবদের বাড়িতেই থাকছে আপাতত। অনুভব বাইরে পড়াশোনা করার সময় ফেন্সিদের বাড়িতে বেশ কয়েক বছর ছিল, আর তখন থেকেই ফেন্সি অনুভবের প্রতি ভীষণভাবে দুর্বল ছিল। কিন্তু অনুভব কখনো ফেন্সিকে সেভাবে দেখেনি। সে তো ফেন্সিকে ছোট বোনের মতো স্নেহ করত। ফারিয়া জামান তোমার দিকে তাকিয়ে বলতে থাকে, বিয়ের প্রথম সকাল, আজ তুমি সালোয়ার কামিজ কেন পরেছো মা? আসলে মা, আমি তো শাড়ি পরতে পারি না, সেই জন্য। ও আচ্ছা, তুমি আমাকে বলতে আমি কাউকে উপরে পাঠিয়ে দিতাম, তারপর তোমাকে শাড়ি পরিয়ে দিয়ে আগামীকাল তোমাদের রিসেপশন। আজকে দিনটা রেস্ট নাও, আর হ্যাঁ, ব্রেকফাস্ট শেষ করে আমার রুমে এসো। ঠিক আছে মামনি, আমি আসছি। ওদের খাবার মধ্যেই অনুভবের ফ্রেন্ড রিশাদ চেঁচাতে চেঁচাতে ভিতরে প্রবেশ করতে থাকে। অনুভব রেশাদের দিকে তাকিয়ে দেখে রেশাদের হাতে ইয়া বড় বড় 2-3টে প্যাকেট। মনে হচ্ছে যেন প্যাকেটের ভারে নুয়ে যাচ্ছে। তখনই অনুভব বলতে থাকে, হাই রিশাদ, তোর মাথার ওপর এত বড় বড় বস্তাগুলো কে চাপিয়ে দিল? তুই ভাই কোনো কথাই বলিস না। তুই তো দিব্যি আরামে বিয়ে করে বউ নিয়ে ঘুমাচ্ছিস, আর আমাকে দিয়ে কামলা খাটাচ্ছে আন্টি। এই আমার কপালটাই পোড়া, বুঝলি? তোর খবর আছে, দাঁড়া, তোকে তো আমি দেখে নিব পরে। আগে এইগুলো আন্টিকে বুঝিয়ে দিয়ে আসি। রিশাদের কথা শুনে তোবা মুচকি মুচকি হাসতে থাকে। আর তখনই রিশাদ খেয়াল করে তোবা হাসছে। রিশাদ বলে, হাসো হাসো, বেশি করে হাসো। অন্যের কষ্ট দেখে হাসতে খুব মজা লাগে। সময় আসুক, আমিও হাসবো, দেখে নিও। তোবা খাবার শেষ করে ফারিয়া জামানের রুমের দরজায় এসে বলে, মা,
আসতে পারি? অবশ্যই অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। মায়ের রুমে আসতে মেয়েদের অনুমতির প্রয়োজন হয় না। তখনই তুবা ভেতরে প্রবেশ করে। ফারিয়া জামান তুবাকে 2 হাত ধরে কাছে নিয়ে বসিয়ে বলে, তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? তবে আমি বুঝতে পারছি না, আমার ছেলের সাথে অ্যাডজাস্ট করতে তোমার একটু সময় লাগবে। কিন্তু সত্যি বলছি, আমার ছেলেটা হিরের টুকরো। ওর মনের মধ্যে কোনো ধরনের কোনো ঝামেলা নেই। ও তোমাকে প্রচুর ভালোবাসবে। শুধু তুমি ওর সাথে একটু মানিয়ে নিও। আর তাছাড়া বিয়ের আগে তো আমি তোমাকে সব বলেছি। তুমি ওকে যেভাবেই হোক কাজের দিকে ধাবিত করার চেষ্টা করবে। আর সেজন্য তো তোমাকে আমার মেয়ে বানানো। ওকে মা, আমি আপনাকে যেমনটা বলেছি তাই করব। আপনি দোয়া করবেন আমি যেন আপনার কথা রাখতে পারি। তারপর ফারিয়া জামান তুবার হাতে 3টা বক্স দিয়ে বলে, এগুলো তোমার দাদা শ্বশুর আমাকে দিয়েছিল। গহনা আজ থেকে এগুলো তোমার। তুবা বক্সগুলো ধরে বলে, আমি এগুলো কি দিয়ে কি করব মা? তাছাড়া আমি এখানে নতুন, কোথায় রাখবো আমি? আপনি আপনার কাছে রেখে দেন, সময় হলে আমি নিয়ে নিব। কালকে তো এগুলো তোমার পড়তে হবে। ফারিয়া জামান তুবার মাথায় হাত রেখে দোয়া করে বলে, আল্লাহ তোমার মঙ্গল করুক, সুখী হও। এবার যাও। তুবা তখন একটা মুচকি হাসি দেয় আর ফারিয়া জামানকে বলে, এবার যাও, রুমে গিয়ে রেস্ট নাও। ও একটা কথা, তুমি ওই দুজনের কথা কিছু মনে করো না। আসলে ওই দুইজন এইরকমই। ডায়না আর তার মেয়ে চেয়েছিল তার মেয়ের সাথে অনুভবের বিয়ে দেওয়ার জন্য। ফেন্সি অনুভবকে পছন্দ করত, কিন্তু তাদের উগ্র চলাফেরা, কথাবার্তা কোনোটাই আমার কোনো কালেই পছন্দ ছিল না। তাছাড়া অনুভব ফেন্সিকে পছন্দ করে না, তাই তুমি ওদের কথা কিছু মনে করো না। তুবা হেসে দিয়ে বলে, না মা, আমি এইসব কথায় কিচ্ছু মনে করিনি। ফারিয়া জামানের রুম থেকে তুবা যখন ড্রয়িং রুম পার হয়ে যাচ্ছিল তখনই রিশাদ তুবাকে বলে, খুব হাসছিলে আমাকে দেখে, তাই না ভাবিজান? আমিও হাসবো, দাঁড়াও, আমার সময় হোক না। তারপর অনুভব কই? একদিনেই এমনভাবে বেঁধে ফেলেছে যে রুম থেকেই বের হচ্ছে না। জাদু জানো নাকি? তুবা চোখ গরম করে রিশাদের দিকে তাকাতেই রিশাদ বলে, সরি, ভয় পেয়েছি। আসলেই ভাবি, অনুভব কোথায়? আমি তো বলতে পারবো না, তবে হয়তো বা উপরে হবে। দেখি, আমি পাঠিয়ে দিচ্ছি। বলেই তুবা চলে যায়। তুবা উপরে এসেই দেখে অনুভব ফুল রেডি হয়ে বাইরে যাওয়ার জন্য তৈরি। তখনই তুবা বলে, আপনি কোথায় যাচ্ছেন? কেন? এই কথা তুমি কেন জিজ্ঞেস করছো? কেন মানে? জানতে চাচ্ছি, বলবেন না কোথায় যাচ্ছেন? এক রাতে স্ত্রীর অধিকার ফলানো শুরু করেছো। যাচ্ছি আমি যেখানে ইচ্ছা, সেটা তোমাকে কেন বলতে হবে? ও হো, তাই। শুনুন, আমিও বের হব। বের হব মানে? তুমি এই বাড়ির নতুন বউ, আজ তুমি কোথাও যাবেই। আমি যেখানে খুশি সেখানে যাব, আপনার কি তাহলে? আমার কি মানে? আমারই তো সব। আমি চাইলেও তো এখন তুমি আমার বউ। এই ট্যাগটা তো তোমার গায়ে লাগানোই আছে। আর তাছাড়া বাড়িতে অনেক লোকজন আছে, তুমি কেন এখন বাইরে যাবে? তো কোন হাদিসে লেখা আছে যে আমি নতুন বউ বলে বাইরে যেতে পারবো না, আর আপনি যেতে পারবেন? ঠিক আছে, আমিও যাব না। বাইরে এসে বসে থাকে। তারপরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তুবা ওয়াশরুমে যায়। শাওয়ার নেওয়া শেষ করে তাওয়াল দিয়ে মাথা মুছে তাকিয়ে দেখে, হায়, সে তো শাড়ি নিয়ে আসেনি। এখন কি হবে? বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সে চিন্তা করে কি আর করা, অনুভবকে ডাকে, তার কাপড়টা দিতে বলবে। বাথরুমের দরজা হালকা খুলে মুখটা কোনো রকমে বের করে দেখে অনুভব ঘুমাচ্ছে। তুবা কি করবে বুঝতে পারছে না। অনেক ভাবার পর সে সিদ্ধান্ত নেয় আর অনুভবকে ডাকতে থাকে। হঠাৎ এরকম ডাকে অনুভব চোখ খুলে তাকিয়ে দেখে বাথরুমের দরজার সামনে থেকে তুবা ডাকছে। অনুভব এগিয়ে এসে বলে, কি ব্যাপার, এরকম ডাকছো কেন? তুবা তখন ইতস্ত করে বলে, আসলে আমি না কাপড়টা বাথরুমে নিয়ে আসতে ভুলে গিয়েছি, আপনি কি একটু দিবেন? অনুভব ঘাড় ফিরিয়ে দেখে খাটের এক সাইডে শাড়িটা রাখা। তখনই অনুভবের মাথার মধ্যে একটা দুষ্টু বুদ্ধি আসে আর সে বলতে থাকে, দিতে পারবো না, তুমি ভেতর থেকে বাইরে এসে কাপড় পরো। তুবা মেজাজটা অনেক খারাপ হয়ে যায়। সে বলে, প্লিজ কাপড়টা একটু দেন। অনুভব আবার যে সোফার মধ্যে চুপ করে শুয়ে পড়ে আর বলতে থাকে, আমি কাপড় দিতে পারবো না। তার কারণ হলো আমাকে সোফায় সারা রাত কষ্ট করে শোয়ানোর শাস্তি।
তোমার মন চাইলে তুমি সারাক্ষণ বাথরুমে বসে থাকো। তুবা রাগে গজগজ করতে করতে অনুভবকে আচ্ছা রকমের বকতে থাকে। এভাবে 20 মিনিট বাথরুমে দাঁড়িয়ে থাকার পর তুবা চিন্তা করে কি আর করা। ওই ফাজিল অসভ্য লোকটা যখন কাপড়টা দিবেই না, তখন সে এভাবে বাথরুমে দাঁড়িয়ে থাকবে। তাই সে টাওয়ালটা গায়ে জড়িয়ে বাথরুম থেকে বের হয়ে আসে। খবরদার, যদি এক ফোঁটা চোখ খুলেছেন তো আমি কাঁটা চামচ দিয়ে আপনার চোখ উঠিয়ে ফেলবো। ফাজিল লোক কোথাকার। কত করে বললাম আমার কাপড়টা দেওয়ার জন্য, দিল না। একদম চোখ বন্ধ করে রাখবেন। বলেই তুবা বিছানা থেকে কাপড়টা নিয়ে পরতে শুরু করে। কিন্তু দুঃখের বিষয় হলো সে তো কাপড় পরতে পারে না। এখন কি হবে? এপাশ ওপাশ করে কাপড় পরতে থাকে, কোনো রকমে গায়ে জড়িয়ে নিয়ে তারপর বলে, হয়েছে, এবার তাকাতে পারেন। অনুভব চোখ খুলে সোফায় বসে। তুবার দিকে তাকিয়ে হা হয়ে খুব জোরে জোরে হাসতে থাকে। অনুভবের হাসি দেখে তুবার তো মেজাজ 49 হওয়ার অবস্থা। সে রেগে অনুভবের দিকে তাকিয়ে বলে, অমন পাগলের মতো হাসছেন কেন? আপনার হাসতে ইচ্ছে করলে আপনি পাগলা গারো দিয়ে হাসেন, নয়তো রুমের বাহিরে যান। অনুভব ধীরে ধীরে তুবার কাছে এসে বলে, হাসবো না তো কি করব? আমি কেন, যে কেউ তোমাকে দেখে তারই হাসি পাবে। আয়নায় নিজেকে দেখেছো? তুবা তখন ধীরে ধীরে ড্রেসিং টেবিলের সামনে যেয়ে দাঁড়ায়। নিজের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। সে এটা কাপড় পরেছে, যেন মনে হচ্ছে কোনো বেদিনী কাপড় পেঁচিয়ে রেখেছে। তুবা অনুভবের দিকে অসহায় মুখ করে তাকিয়ে বলে, আমি এর চেয়ে ভালো করে শাড়ি পরতে পারি না। ওকে ঠিক আছে, আমি নিচে গিয়ে কাউকে পাঠিয়ে দিচ্ছি, এসে পরিয়ে দেবে। বলে অনুভব নিচে চলে যায়। তুবা মনে মনে ভাবতে থাকে ফাজিল হলেও কিছুটা ভালো। অনুভব নিচে এসে তার মাকে বলে তুবা শাড়ি পরতে পারছে না, উপরে কাউকে পাঠানোর জন্য। ফারিয়া বেগম যেন হা হয়ে ছেলের মুখের দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে, ওকে ঠিক আছে, আমি পাঠাচ্ছি কাউকে। কিন্তু তুই মেয়েটাকে এত জ্বালাতন করছিস কেন? শুনলাম তুই নাকি ওকে অনেক জ্বালাচ্ছিস। মা, তুমি ওই ফাজি মেয়ের কথা বিশ্বাস করছো? তুমি কি জানো ওই ফাজি মেয়ে কতটা ডেঞ্জারাস? তোর মতো পাজি, ওর জন্য ওই রকম একটা ডেঞ্জারাস মেয়ে দরকার ছিল। সেজন্য তো খুঁজে খুঁজে আমি ওকে তোর জন্য নিয়ে এসেছি। অনুভব মায়ের কাছে যেয়ে মায়ের গলা জড়িয়ে ধরে বলে, আম্মু, তুমি আগের থেকে খুব পচা হয়ে গেছো। তুমি শুরু থেকেই জানতে ওই মেয়ে এতটা ফাজি, তাই না? ওই মেয়ে পাজি না, ওই মেয়ে খুবই ভালো একটা মেয়ে। হ্যাঁ, এখন তো ওই মেয়ে তোমার কাছে সব, আর আমি তো তোমার কেউ না, তাই আমি তো ভালোও না। ফারিয়া জামান ছেলের কান ধরে বলে। অনুভব হাসি দিয়ে বলে, তাড়াতাড়ি কাউকে পাঠাও, নয়তো দেখা যাবে কাপড়ে পা পেঁচিয়ে পড়ে কোমর ভেঙে বসে আছে। ছেলের দিকে তাকিয়ে হাসি দিয়ে বলে, ওরে ফাজিল, তাই না? ও আমার ছেলে তো দেখছি বউর জন্য বেশ চিন্তা। অনুভব মাথা চুলকে মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। বিকেল থেকেই তুবাকে সাজানো হচ্ছে। আজ ওদের রিসেপশন, তাই পার্লার থেকে দুটো মেয়ে এসেছে। সেই তখন থেকেই তুবাকে সাজাচ্ছে। এমনিতেই তুবা দেখতে বেশ সুন্দরী, তার মধ্যে সাজানোর পর মনে হচ্ছিল যেন একটা ছোট্ট পুতুল। তুবা যখন সিঁড়ি দিয়ে নিচে নামছিল তখন সবাই হা হয়ে ওর দিকে তাকিয়েছিল। এরই মধ্যে অনুভব আর তুবাকে দেখেনি, কিন্তু যখন স্টেজের দিকে তুবাকে নিয়ে যাওয়া হচ্ছিল অনুভব যেন এক ঘোরের মধ্যে যে হা হয়ে তাকিয়েছিল পরক্ষণেই। হাই, আমার বউ এত মিষ্টি, এত সুন্দর। সুন্দর হলে হবে কি, করোনার রস এনে ঢেলে দিয়েছে এই সুন্দর মেয়ের মুখে। কথা বলে যেন মনে হয় মুখ দিয়ে চিরতার রস বের হয়। এদিকে ফেন্সি আছে অন্য ধ্যানে। তার মনের মধ্যে রাগে ক্ষোভে এমন অবস্থা তৈরি হয়েছে যে সে যা খুশি করতে পারে। তাই সে অনুষ্ঠানের মধ্যে থেকেও শয়তানি বুদ্ধি চালাতে ব্যস্ত। সে মনে মনে ভাবতে থাকে কি করে তুবাকে সাহায্য করা যায়, আর কি করলেই বা তুবা অনুভবের থেকে সরে যায়। কোনো রকম কোনো কিছু করেই তো সে আর বিয়েটা আটকাতে পারলো না। তাই সে এখন অন্য চিন্তা করতে থাকে। অনুভব যখন হা হয়ে তুবার দিকে তাকিয়েছিল তখন দূর থেকে ফেন্সি এটা দেখে মনে মনে বলতে থাকে, ওই পেতনিটার দিকে এত করে তোর তাকানোর কি আছে রে? কি আছে ওই পেতনিটার মধ্যে? আমি কি দেখতে কম সুন্দর? আমাকে তোর ভালো লাগেনি? দাঁড়া, মজা দেখার জন্য তৈরি হ দুজনেই। বলেই সে একটা শয়তানি হাসি দিয়ে তারপর সেখান থেকে সরে গিয়ে কার সাথে যেন ফোনে কথা বলতে থাকে। এইদিকে
ফারিয়া জামান সব গেস্টদের ওয়েলকাম করতে ব্যস্ত। কিছুক্ষণ পরেই তুবাদের বাসা থেকে লোকজন সবাই চলে আসে। তুবার কাজিন দিশা এসে তুবাকে জড়িয়ে ধরে বলতে থাকে, আমাদের তো ভুলেই গেছিস, এখন তো আর আমাদের কারো কথা তোর মনেই নেই। কখন ভুলে গেলাম? তোরাই তো আমাকে এখানে পাঠিয়ে দিয়ে একদম ভুলে গেছিস। কারো তো আমার কথা মনেই নেই। একটা বারের জন্য একটু ফোনও দিলি না। তোর এই রোমান্টিক সময়টায় ডিস্টার্ব করতে চাইনি বলেই তো ফোন দেয়নি। তুবা দিশার দিকে আঙ্গুল তাক করে বলে, এই খবরদার, কিসের রোমান্টিক সময়? ওই ফাজিল লোকটার সাথে কোনো রোমান্টিক নেই। দিশা অবাক হয়ে তুবার কানে কানে জিজ্ঞেস করে, এই তুই কি বলছিস? সত্যি সত্যি কি তুই জিজুকে তোর গুন্ডাগিরি দেখিয়েছিস? তুই কি ঠিক হবি না? বাসর ঘরেও তুই জিজুর সাথে গুন্ডামি করেছিস? আর ফাজিল লোকটা কেন বলছিস? সে তোর বর। পেছন থেকে অনুভব এসে দিশাকে উদ্দেশ্য করে বলে, খুব ভালো করে সুন্দর করে তোমার বোনটাকে একটু বুঝিয়ে দাও তো। দিশা অনুভবকে সালাম দিয়ে ভালো মন্দ খোঁজ খবর নেয়। আর তখনই তুবা দিশাকে বলে, তার আগে তুই বল, আমার সানির কি খবর? নিশ্চয়ই আমার জন্য মন খারাপ করে করে ওর অবস্থা বেহাল হয়ে গিয়েছে। বাবুটা মনে হয় কালকে থেকে কিচ্ছু খায়নি, তাই না? সানি ভাইয়া আমাকে বেশ কয়েকবার তোর কথা জিজ্ঞেস করেছে। বেচারির যা বেহাল অবস্থা, কি বলবো আর তোকে। একবার বাড়িতে যাই, তারপর বেহাল দশা ঠিক করে দিব। ওর ওভাবে এইসব কথাবার্তা অনুভব শুনে বড় বড় গোল গোল চোখ করে তাকিয়ে থাকে তুবার দিকে। দিশা এগুলো দেখে মনে মনে মুচকি মুচকি হাসতে থাকে, কিন্তু পিছন থেকে একজন ঠিকই এই কথাগুলো শুনে তার ব্রেনের মধ্যে ক্যাচ করে নেয়, আর এগুলো দিয়েই সে শয়তানি বুদ্ধিটা বানিয়ে নেয়। তখনই সেখানে হাজির হয় রিশাদ। রিশাদ এসে অনুভবকে বলে, কি ব্যাপার, বউয়ের সাথে শালি ফ্রি পেয়ে একাই গল্প করে যাচ্ছিস? আমাদেরকেও একটু পরিচয় করিয়ে দে। তখনই তুবা বলে, এই যে রিশাদ ভাইয়া, আপনি কিন্তু খুব বেশি বেশি বলছেন। বউয়ের সাথে শালি ফিরি মানে? না মানে ওই যে তোমার সাথে দাঁড়িয়ে আছে আরেকজন, অনুভব একা একাই কথা বলছিল তো, তাই আর কি মজা করে বললাম। বেশি মজা তো ভালো না, সেটা জানেন আপনি? রিশাদ তখন ভালো করে দিশার দিকে তাকিয়ে দেখে মেয়েটা দেখতে বেশ সুন্দর না হলেও সুন্দর বলা চলে। হাইট, গায়ের রং, নাক, চোখ, মুখ পারফেক্ট। দিশা রিশাদের দিকে তাকিয়ে বলে, এই যে মিস্টার, অমন ঘুর ঘুর করে কি দেখছেন আপনি? আপনার তো মতলব ভালো মনে হচ্ছে না। রিশাদ তখন হেসে দিয়ে বলে, তো কি মনে হচ্ছে আপনার, একটু বলবেন প্লিজ? তখনই দিশা মুখ ভেঙচি দিয়ে ওখান থেকে চলে যায় আর বলে, যত সব ফাজিল লোক কোথাকার। তখনই রিশাদ ও অনুভব হেসে দেয়। রিশাদ ভাইয়া, বেশি বেশি হয়ে গেল না? আপনি কেন আমার কাজিনকে রাগিয়ে দিলেন? ও আচ্ছা ভাবি, এটা বুঝি আপনার কাজিন হয়? দেখতে কিন্তু বেশ, রেগে গেলে আরও বেশি ভালো দেখায়। তখনই অনুভব এসে রিশাদকে ধাক্কা দিয়ে বলে, কি ব্যাপার, ফেসে গেলি নাকি? রিশাদ মাথা চুলকায়, মুচকি হেসে তুবার দিকে তাকিয়ে বলে, ভাবি, মেয়ে তো গায়া, কিছু একটা করেন, তা নইলে তো আমি। বাকিটুকু আর বলতে না দিয়ে তুবা বলে, যেমন আপনি তেমন আপনার বন্ধু, দুজনেই একরকম, বুঝেছেন? বলেই তুবা মুখ ঘুরিয়ে ফেলে। তুবার বাবা আর মা তুবার সামনে আসলেই তুবা ওর মাকে জড়িয়ে ধরে আর বাবাকে বলতে থাকে, তোমার সাথে আমার কোনো কথা নেই। তুবার বাবা হেসে বলে, এখনো রাগ কমেনি? কমবে না। আমি তোমার সাথে কোনো কথা বলবো না। তোমার কাছে আমাকে খুব বোঝা মনে হয়েছে, সেই জন্যই তো আমাকে বিদায় করে দিয়েছো। কেন এসছো আজকে? আমি যাব না তোমার সাথে। তুবার কথা শুনে মিনাল সাহেব হেসে ওঠেন আর বলতে থাকেন, আমার কাছে কখনোই তুমি বোঝা না। বাবার কাছে কোনো মেয়ে কখনো কি বোঝা হয়? কিন্তু তারপরেও প্রকৃতির কি নিয়ম, মেয়েদেরকে যে পরের ঘরে যেতেই হয়। মা বাবার বাড়িতে সে যতটাই আদর যত্নে থাকুক, হোটেল সম্পত্তির ভিড়ে রাজকুমারী হয়ে থাকুক, তারপরেও তাকে একদিন না একদিন বিয়ে করে পরের ঘরে যেতেই হয় মা। এটাই যে নিয়ম।
তুবা তখন তার বাবাকে উদ্দেশ্য করে বলে, মানলাম এটা নিয়ম, যেতে হয়, কিন্তু তুমি আমাকে এত তাড়াতাড়ি কেন পাঠালে? তুবার মা জিনিয়া বেগম তুবার মাথায় হাত বুলাতে বুলাতে বলে, মামুনি, এটা শ্বশুর বাড়ি, আর এই সেন্টারের মধ্যে কত আত্মীয় স্বজন এভাবে কথা বলে না, মানুষ খারাপ বলবে। দেখো বউটার একটুও লজ্জা শরম নেই, কিভাবে জোরে জোরে কথা বলছে। এরই মধ্যে ফারিয়া জামান সেখানে উপস্থিত হয় এবং তুবার বাবা মার সাথে কুশলাদি বিনিময় করার পর বলে, আজ কিন্তু আপনাদের মেয়েকে আমি নিয়ে যেতে দিচ্ছি না, কারণ সে কাল থেকে আমার মেয়ে হয়ে গেছে। আর আমার মেয়ে চলে গেলে আমার বাড়ি ফাঁকা ফাঁকা লাগবে, আমার একটু ভালো লাগবে না। তাই আমি আমার মেয়েকে আর আপনাদের বাড়িতে যেতে দিব না। তখনই তুবা ফারিয়া জামানের দিকে হা হয়ে তাকায়। ফারিয়া জামান একটা হাসি দিয়ে বলে, কি মেয়ে এই মায়ের কাছে থাকবে না, নাকি এই মাকে ভালো লাগবে না? না, ভালো লাগবে। দেখেছেন, একদিনেই আপনার মেয়ে আমাদের কত আপন করে নিয়েছে। জিনিয়া বেগম হেসে দিয়ে বলে, তাই তো দেখছি, ভালোই হয়েছে, মা মেয়ে দুজনেই একসঙ্গে হয়ে গেছে, মাঝখান দিয়ে আমি বাদ। এখন তো আমার কান্না করতে ইচ্ছা করছে।